আহ, আমরা আজকের ক্লাসে মূলত বিভিন্ন ভাউচারগুলো মেনটেন করাটা শিখবো। বিশেষ করে পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার এবং জার্নাল ভাউচার। এছাড়াও আরো ব্যাংকের সাথে যে ভাউচারগুলো হয় সেগুলোকে আমরা এখানে মেনটেন করছি না। যেটা বিজনেসে ডিরেক্টলি মেনটেন করতে হয়, সরাসরি সেটার সাথে আমরা একটু পরিচিত হতে চাচ্ছি। এবং আজকে আমরা কিছু ট্রানজেকশন দেখবো। একটা ব্যবসার যে ট্রানজেকশন গুলো হয় সেই ট্রানজেকশন গুলোই মূলত ভাউচারে কনভার্ট করব। আচ্ছা, আপনারা যদি দেখে থাকেন একটু রেসপন্স করবেন। এখানে আমি ট্রানজেকশন গুলো দেখাচ্ছি আর কি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমার, প্রথমটা হচ্ছে মালিক কর্তৃক মূলধন প্রদান। মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন প্রদান করেন, এটা অ্যাকচুয়ালি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশটা ইন হচ্ছে, ঠিক আছে, এবং সেটা মালিক এটা নগদে পে করছেন। মানে ব্যবসার যে অ্যাকাউন্ট থাকে, ব্যবসার নামে যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে অ্যাকাউন্টে না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডিরেক্টলি ক্যাশ টাকাটা দিয়ে তিনি ইনভেস্ট করছেন। ইনভেস্টের পরিমাণটা হচ্ছে 1 লাখ, ঠিক আছে। তো আমরা সচরাচর সব ব্যবসায় এই বিষয়টা একেবারে কমন। ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে অবশ্যই সেখানে মূলধন লাগবে। মূলধন ছাড়া তো ব্যবসা হবে না। মূলধন আপনি নিজে ইনভেস্ট করতে পারেন, অথবা কোনো লোন থেকে এনেও করতে পারেন। ব্যাংক লোন বা কোনো আহ, আপনার কোনো রিলেটিভ থেকেও লোন করে ইনভেস্ট করতে পারেন। তো যার থেকে আনেন না কেন, এটা একটা মূলধন হিসেবে আপনি ইনভেস্ট করছেন। এবং এটা এখানে আমি দেখাচ্ছি যে এটা নগদে ইনভেস্ট করছে। আপনি যদি এটা ব্যাংকে ইনভেস্ট করেন বা আপনার প্রতিষ্ঠান ব্যাংকে ইনভেস্ট করেন, তাহলে সেটা ব্যাংক ট্রান্সফার মিডিয়ামটা থাকতে হবে আর কি। কোন ভায়া হয়ে, মিডিয়া হয়ে আপনি এটাকে ইনভেস্ট করছেন। ক্যাশ হলে ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ব্যাংক হতে ঋণ গ্রহণ এবং ব্যাংকে জমা। তো ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন, আবার ব্যাংকে সে টাকাটা রেখেছেন, মানে হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসার কাজে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আবার ব্যবসার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা রেখেছেন। সেটা লেনদেনটা হয়েছে ব্যাংকে, এবং এটাও 1 লাখ টাকা, ঠিক আছে। তাহলে টাকা কিন্তু বাড়ছে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে টাকাটা বাড়ছে, ক্যাশ টাকাটা বাড়ছে, ধীরে ধীরে জমা হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ওকে। তারপর 3 নাম্বার হচ্ছে জমি ক্রয়। মানে ব্যবসার জন্য আপনি জমি ক্রয় করলে সেটা ব্যবসার জন্য একটা ট্রানজেকশনের মধ্যে পড়বে। যদি ব্যক্তিগত জমি কিনেন, ব্যক্তিগত পারপাসে জমি কিনেন, যেটা ব্যবসার সাথে সম্পৃক্ত না, এটা এখানে বিবেচ্য বিষয় না, ঠিক আছে। আপনি ব্যক্তিগত কারণে যে লেনদেনগুলো করেন সেটা ব্যবসার কনসার্ন না, বা ব্যবসার জন্য এটা কোনো বিবেচ্য বিষয় না। যেটা যে কাজগুলো ব্যবসার সাথে সম্পৃক্ত সেগুলো এখানে ট্রানজেকশনে আসবে। তাহলে জমি ক্রয়, এটা ধরেন যে এটা নগদে কিনেছে এবং একটা এখানে একটা দাম দেয়া আছে 40,000 টাকা। জাস্ট এটা একটা অ্যামাউন্ট দেখানো হচ্ছে আর কি। তারপরে 4 নাম্বারে আসেন। 4 নাম্বারে হচ্ছে একটা বিল্ডিং তৈরি করেছে। বিল্ডিংটা ব্যবসার প্রয়োজনে। এটা যদি আপনার ব্যক্তিগত বাড়ি হয়, তাহলে সেটা কিন্তু ব্যবসার কাজ না। তো বিল্ডিং তৈরি করাটা যদি ব্যবসার জন্য কাজ হয়, ব্যবসার পারপাসে তৈরি করেন, তাহলে সেটা অবশ্যই আপনার এখানে বিবেচ্য বিষয় হবে, ট্রানজেকশন আসবে। এবং এখানে যে খরচটা হয়েছে, এটা চেকে লেনদেন করেছে 50,000 টাকা, চেক মারফত এই খরচটা হয়েছে। আমি ট্রানজেকশন গুলো ধীরে ধীরে বলছি, কারণ এই ট্রানজেকশন গুলোই আমাদের একদম লেজার বুক থেকে শুরু করে, জাবেদা থেকে, যেটা আমরা জার্নাল বলি, জার্নাল বা ডাটা এন্ট্রি থেকে শুরু করে আপনার লেজার, ট্রায়াল ব্যালেন্স, কিংবা প্রফিট লস বের করা, ব্যালেন্স শিট তৈরি করা, কিংবা এর মাঝে ক্যাশ বুক, ব্যাংক বুক,
এই সমস্ত কিছু কিন্তু এই জায়গা থেকে সূচনা। এখানে যদি কোনো কিছু আপনার বুঝতে ভুল হয় এবং ডাটা এন্ট্রিতে ভুল করেন, তাহলে এই ভুলটা সর্বশেষ আপনার ব্যালেন্স শিটেও এটার ইফেক্ট করবে। তো এই জায়গাটা আগে বুঝেন, তারপরে ওই দিকগুলা বোঝা সহজ হবে আর কি। তো আমরা যেহেতু আজকে ট্রানজেকশন বোঝার চেষ্টা করছি এবং এগুলো ভাউচার করার চেষ্টা করছি, সো এটা আমরা প্রাইমারি স্টেপে আছি। একটা মেশিন ক্রয় করা হয়েছে যে কোনো কারখানার জন্য। যেই বিজনেসগুলো সাধারণত ম্যানুফ্যাকচারিং হয়, আমি প্রথম ক্লাসে বলেছি ব্যবসা তিন ধরনের হবে: একটা ট্রেডিং ব্যবসা হবে, একটা ম্যানুফ্যাকচারিং হবে, একটা সার্ভিস রিলেটেড বিজনেস হবে। এছাড়া পৃথিবীতে আর কোনো ধরনের ব্যবসা নাই আর কি। তো এটাকে আবার অন্যভাবে কমার্শিয়াল সিস্টেম অনেকগুলো ইয়ে করে, কিন্তু ঘুরে ফিরে ওগুলো হয় ট্রেডিং বিজনেস, নতবা ম্যানুফ্যাকচারিং, নতবা সার্ভিস। এর বাইরে কোনো বিজনেস নাই। আর আমরা যেটা দেখাচ্ছি এটা একটা ম্যানুফ্যাকচারিং, যে ম্যানুফ্যাকচারিং কাজের জন্য মেশিন ক্রয় করতে হয়েছে, অর্থাৎ এখানে কোনো প্রোডাক্ট তৈরি করবে। তাহলে মেশিন ক্রয় করলে নিশ্চয়ই প্রোডাক্ট তৈরি করলে র ম্যাটেরিয়াল অবশ্যই লাগবে। আচ্ছা, আমরা র ম্যাটেরিয়াল কিনেছি কিনা সেটাও দেখব। তো তার আগে দেখি যে মেশিন কিনেছে এটা চেকে এবং 40,000 টাকা। তারপরে হচ্ছে আসবাবপত্র মানে ফার্নিচার, এটা কিনেছে নগদে 10,000 টাকা। আসবাবপত্র কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে কিনা হয়, মানে অফিসিয়াল পারপাসে কিনা হয়। চেয়ার টেবিল, হ্যাঁ, সেক্রেটারিয়েট টেবিল, চেয়ার, বিভিন্ন রিসিপশনিস্ট যে ডেস্ক আছে, মানে ফার্নিচার টাইপের জিনিসগুলো যেগুলো আপনার ইন্টেরিয়রের যে কাজগুলো সেগুলো এটার মধ্যে ইনক্লুড থাকতে পারে। আপনি ইন্টেরিয়রটা আলাদাভাবে মেনশন করতে পারেন। তারপরে হচ্ছে র ম্যাটেরিয়াল মানে কাঁচামাল, যেহেতু এটা একটা ফ্যাক্টরি বা উৎপাদনশীল ব্যবসা, সো এখানে কাঁচামাল লাগবে। কাঁচামাল বলতে এটা যদি আপনার গার্মেন্টস বা আপনি কোনো টেইলার্সের দোকান হয়, তাহলে আপনার থান কাপড় কিনবেন, এটা আপনার কাঁচামাল। আপনি যদি চানাচুর ব্যবসায়ী হন, ব্যবসা মানে প্রতিষ্ঠান হয়, তাহলে আপনার ওখানে চানাচুরের জন্য তৈরি করতে যে ম্যাটেরিয়াল লাগবে সেটা হলো কাঁচামাল। আপনার যদি আহ, একটা খাবার ফুড আইটেমের দোকান হয়, তাহলে ওই খাবার তৈরি করতে যে মূল উপাদান যেটা যেটা থেকে তৈরি হবে ওগুলো হচ্ছে কাঁচামাল। এটা কিনেছে নগদে 30,000 টাকা। তারপরে হচ্ছে মজুরি। মজুরির বিষয়টা আমি ওই প্রথম ক্লাসটাতে আমি বলেছি ডিটেলস। মজুরি হচ্ছে মূলত লেবারদের দেওয়া হয়, লেবারদের দেওয়া হয়, এটাকে বলা হয় ওয়েজ। ওয়েজ, মজুরিকে ওয়েজ বলে। আচ্ছা, মজুরি কাদেরকে দিতে হয়? যারা কাঁচামালকে রূপগত পরিবর্তন করে ফিনিশ গুডস, অর্থাৎ র ম্যাটেরিয়াল থেকে যারা ফিনিশ গুডস তৈরি করে। ফিনিশ গুডস, গুডস মানে কিন্তু পণ্য, পণ্য, পণ্য বা একটা যে কোনো একটা কিছু, একটা সামথিং, একটা কিছু, একটা প্রোডাক্ট। তো গুডসকে প্রোডাক্ট আসলে বলা যায় না, গুডস গুডসই। ঠিক আছে, ফিনিশ গুডস মানে হচ্ছে তৈরিকৃত পণ্য। আপনি একটা আটা ময়দা মিক্স করে একটা প্যাকেট চানাচুর তৈরি করলেন, তাহলে এক প্যাকেট চানাচুর এখানে হচ্ছে ফিনিশ গুডস। আপনি কোনো খাবার আইটেম রেসিপি তৈরি করছেন, যে একটা আইটেম তৈরি করছেন সেটা একটা ফিনিশ গুডস, ছিল যে রূপে সেটাকে রূপগত পরিবর্তন করেছেন। এই রূপগত পরিবর্তন যিনি বা যে করে সে হচ্ছে এখানে ফ্যাক্টরির দৃষ্টিতে তিনি হচ্ছেন লেবার। যার হাত ধরে এটার কায়িক শ্রমে যেটা পরিবর্তন হয় তিনি হচ্ছেন লেবার। আর তার যে মাসিক বেতন বা মজুরি সেটা আমরা ওয়েজ বলি। তো আমার অ্যাকাউন্টিং এর নলেজে থাকি, আমি জাস্ট ওইগুলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট রিলেটেড তথ্য দিচ্ছি আর কি আপনাকে, আপনাদের উপকারার্থে আর কি। এখন দেখুন মজুরি, মজুরিটা আমি দিয়েছি নগদে 10,000 টাকা। তারপরে দেখেন 9 নাম্বার, বিদ্যুৎ বিল প্রদান। এখানে এটা দিলাম নগদে 12,000 টাকা। তো বিদ্যুৎ বিল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যে বিল্ডিং এ থাকে সেখানেও কিন্তু বিদ্যুৎ খরচ হয়। সেখানে কম্পিউটার চলে, তারপরে এসি চলতে পারে।
হ্যাঁ, নানান ধরনের ইকুইপমেন্টের কারণে বিদ্যুৎ বিল এখানে হবে। তো এই বিলটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এটা কি কারখানায় নাকি অফিসে? তা আমি ধরে নিচ্ছি এটা ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরিতে। এটা নগদে পে করা হয়েছে। যদি আপনি বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং এ করেন তাহলে সেখানে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক সিস্টেম যেটাতে করেন সেটা উল্লেখ করবেন। এখানে নগদে, নগদ মানে কিন্তু আবার ওই ইয়ে না, নগদ ব্যাংকিং যেটা মোবাইল ব্যাংকিং সেই নগদ বোঝাচ্ছে না, কিন্তু নগদ বলতে এখানে হাতে হাতে টাকা দেয়াকে বোঝাচ্ছে। আপনারা কিন্তু এখানে নগদ বলতে ওই মোবাইল ব্যাংকিংটাকে বুঝবেন না, বিকাশ নগদ এই ধরনের কিছু না। এখানে এই নগদ বলতে বোঝাচ্ছে হাতে হাতে টাকাটা পে করেছে। তারপরে হচ্ছে 10 নম্বরে কর্মকর্তাদের বেতন। দেখেন এখানে বেতন কথাটা উল্লেখ আছে যে ফ্যাক্টরিতে যারা লেবার হিসেবে কাজ করছে তাদেরটা মজুরি হিসেবে, আর যারা একটু মেধা শ্রম দিয়ে কাজ করছে, ম্যানেজমেন্টে কাজ করছে, মানে বাবু টাইপের লোক, তাদেরটা হচ্ছে আপনার ওই বেতন সিস্টেম। ঠিক আছে? তো বেতন সিস্টেমে যারা কাজ করে তারা পাচ্ছে বেতন চেকে। চেকে 15,000 টাকা এখানে ধরলো। এরপরে হচ্ছে বিক্রয় পরিবহন খরচ। আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন এই প্রোডাক্টটাকে বিক্রয় করতে যে পরিবহন, ট্রাভেলের যে সিস্টেম বা ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট এটাকে ট্রান্সপোর্ট হিসেবে এখানে খরচটা নিতে পারেন। নগদে খরচ করেছে 20,000 টাকা। তারপর দেখেন পণ্য বিক্রয়। এই প্রথম এখন এই কোম্পানিটা প্রথম বিক্রয় করেছে, তার মানে তার সেলস হয়েছে। সেলস, সেলস মানে কিন্তু রেভিনিউ, রেভিনিউ। সেলস হচ্ছে রেভিনিউ, আর রেভিনিউর আরেকটা নাম হচ্ছে ইনকাম। বুঝতে পারছেন? রেভিনিউর আরেকটা নাম হচ্ছে ইনকাম। তো কোম্পানি যখন পণ্য বিক্রয় করে তাহলে সেটা সেলস হিসেবে থাকে। সেলস মানে রেভিনিউ, রেভিনিউ মানে ইনকাম। আর সকল ইনকাম কিন্তু ক্রেডিট। মানে ইনকাম একটা ইয়ে আর কি, এটাকে বলে আমরা অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম অ্যাকাউন্ট নেম কি, অ্যাকাউন্ট টাইপ কি। অ্যাকাউন্ট টাইপ কি আর অ্যাকাউন্ট নেম কি এগুলো বুঝতে হবে কিন্তু, এগুলো বুঝাই কিন্তু বেসিক। এগুলো যখন সফটওয়্যারে কাজ করে তখন এটা চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে নাম থাকে আর কি, চার্ট অফ অ্যাকাউন্ট। তো চার্ট অফ অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট নেম কিন্তু একই কথা, একই একই জিনিস। তো সকল ইনকাম, সকল ইনকাম বা সকল রেভিনিউ কিন্তু ক্রেডিট। আমি অনেকে এটা মনে থাকার জন্য এভাবে বলি, সব সব হচ্ছে ডেবিট, আর আদম আদম হচ্ছে ক্রেডিট। এটা বোঝার জন্য বলি আর কি। সব মানে দন্তস্ব মানে সম্পদ, আর মানে ব্যয়। মানে সম্পদ মানে অ্যাসেট, ব্যয় বা খরচ হচ্ছে এক্সপেন্স। তো এগুলো হচ্ছে ডেবিট। আর আদম হচ্ছে আয়, হচ্ছে দায়, হচ্ছে মূলধন। তাহলে আদম এটা হচ্ছে ক্রেডিট, আয় হচ্ছে ইনকাম, আয় হচ্ছে ইনকাম, ইনকাম বা রেভিনিউ হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। ইনকাম শব্দটা দেখলে ইনকাম মানে ক্রেডিট। ঠিক আছে? দায়, দায় মানে হচ্ছে কি লাইবিলিটিস, আয় মানে রেভিনিউ, দায় মানে লাইবিলিটিস, মূলধন মানে এখানে আমরা ক্যাপিটাল, এগুলো হচ্ছে ক্রেডিট। এগুলো মাথায় রাখবেন। তাহলে পণ্য বিক্রয় করেছে এটা নগদে 90,000 টাকা। আরেকবার বিক্রয় করেছে পণ্য, এটা বিক্রি করছে চেকে 65,000 টাকা। তারপরে পণ্য আরেকটা বিক্রয় করেছে সেটা বাকিতে,
বাকিতে 15,000 টাকা। 65,000 টাকা বিক্রয় করেছে চেকে, বাকিতে করেছে 15,000। এটা যার কাছে বাকিতে বিক্রয় করে তার এটা মেনশন করতে হয়, পরবর্তীতে তাকে খোঁজ পেতে বা তার হিসাবটা রাখতে সুবিধা হয়। আপনি নিয়মিত ধরেন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে নিয়মিত বাকিতে কিনেন, তো সেই ব্যক্তির নামে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, পণ্য বিক্রয়, তাহলে এটা আব্দুর রহিমের নিকট বিক্রয় করেছে 15,000 টাকা। এখন দেখেন কাঁচামাল ক্রয়, আগে একবার কাঁচামাল ক্রয় করেছিল সেটা নগদে, এখন যেটা করেছে এটা বাকিতে। তার থেকে কিনেছে, এটা মিস্টার কাশেম সাহেব থেকে কিনেছে 20,000 টাকা বাকিতে। তাহলে এই দুটো হিসাব বাকিতে, এই দুটো হিসাব বাকিতে, এবং এটা মাথায় রাখবেন বাকি যে লেনদেনগুলো হবে এটার বাউচার হবে জার্নাল। ঠিক আছে, আর নগদ যে লেনদেনগুলো হবে সেগুলো হয় পেমেন্টে, নয় রিসিভ, পেমেন্ট বাউচার নয় রিসিভ বাউচার। তারপরে ব্যাংকের ঋণ পরিশোধ, পরিশোধ যে লোনটা নিয়েছে সেই লোনটা এখন সে পরিশোধ করছে, যেহেতু সেল করেছে টাকা আসছে, এখন লোন পরিশোধ করছে। এই পরিশোধটা করেছে চেকে, তার মানে লেনদেনটা হয়েছে ব্যাংকের সাথে। তো চেকে 10,000 টাকা লোন পরিশোধ করলো। এখন ব্যাংকের থেকে আবার কি করলো, ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হলো। উত্তোলন মানে হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস বা উইথড্র। তো উইথড্র বা ড্রয়িংস করেছে 10,000 টাকা চেকে। আচ্ছা, উত্তোলন জিনিসটা কি, ধরেন আপনি 1,00,000 টাকা ব্যবসার মধ্যে দিয়েছেন, এখন আপনি আবার সেখান থেকে 5,000 টাকা তুলে ফেললেন, তাহলে আপনার এখানে 5,000 টাকা কমে গেল। ঠিক আছে, আপনার এখানে 5,000 টাকা কমে গেল। এই কমে যাওয়াটা কিন্তু আপনার ইকুইটি কমে গেছে। ইকুইটি মানে ব্যবসার মধ্যে যে আপনার পাওয়ারটা ছিল, 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে 5,000 টাকা কমে গেছে। তার মানে আপনার আগে 1,00,000 টাকার ইকুইটি ছিল, মালিকানা সত্ত্ব ছিল, এখন সেটা 5,000 টাকা কমে গেছে। তো এখন মালিকানা সত্ত্ব হলো 95,000 টাকা, ইকুইটি কমে গেল। ঠিক আছে, ইকুইটির সাথে আরো অনেক কিছু বিষয় জড়িত আছে। তো টাকা যতবার তুলবেন ততবার আপনার ব্যবসায়ের মালিকানা সত্ত্ব, যেটা ওনার সিকিউরিটি, এটা কমে যাবে উত্তোলন করে। আচ্ছা, 18 নাম্বার হচ্ছে ভ্রমণ, যাতায়াত অগ্রিম। আচ্ছা, আপনি যদি আপনার কোম্পানি কাউকে কোথাও যাতায়াতের জন্য অগ্রিম টাকা দেন, ধরেন আপনি ঢাকা থেকে আপনার কোনো এমপ্লয়ি চিটাগং যাবে, ঢাকা থেকে চিটাগং, এইখানে সে অগ্রিম বলছে যে আমার টিকিট বুকিং করতে হবে, টিকিট বুকিং, সে প্লেনে যাবে, তো 5,000 টাকা আপনি তাকে অগ্রিম দিয়েছেন। যাবে ধরেন আগামী 10 তারিখে, 10ই মার্চে, কিন্তু আপনি আজকে তাকে টাকা দিয়ে দিয়েছেন কত, 3 তারিখে টাকা দিয়েছেন। তো 3 তারিখে দিয়ে দিয়েছেন 10 তারিখের টাকা অগ্রিম, 5,000 টাকা দিয়ে দিয়েছেন। কাকে দিয়েছেন, কোনো একজন ব্যক্তিকে। সে টাকাটা আপনি দিয়েছেন ব্যাংকে, 5,000 টাকা ব্যাংকে তাকে দিয়েছেন। এখন কিন্তু টাকাটা খরচ হয়নি। ঠিক আছে, এটা খরচ হবে, অগ্রিম প্রদান করেছে মানে খরচ হবে পরে। 19 তারিখে বা 19 নাম্বার ঘটনা যেটা ঘটেছে ট্রানজাকশন, সেটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে মালিকের উত্তোলন। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে মালিকের উত্তোলন। ঠিক আছে, এই এই যে মালিকের উত্তোলন, এটার জন্য ইকুইটি কমবে, এটার জন্য ইকুইটি কমবে। বাট ব্যাংক থেকে নগদে উত্তোলন করেছে, এইখানে যে টাকাটা উত্তোলন করেছে সেই উত্তোলনটা যদি ক্যাশে আবার এসে জমা হয়, তাহলে এটা আবার ব্যাংকে ব্যবসার জন্য আবার ব্যবহার হবে। ঠিক আছে, যদি টাকাটা ব্যাংক থেকে উঠে এসে যদি ব্যবসার ক্যাশ বাক্সে ঢুকে যায়, তাহলে এটা ব্যবসার জন্যই ব্যবহৃত হবে। আর যখন ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে উঠায় নেয়, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যখন ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলে নেব ব্যবসা থেকে, তখন কিন্তু মালিকানা সত্ত্ব কমে যাবে, এটা নগদে তুলে ফেলছে।
ঠিক আছে? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করেছিল 10,000 টাকা, এই 5,000 টাকা সে নিজে নিয়ে গেছে, বাকি 5,000 টাকা ব্যবসার জন্য রেখে দিয়েছে, এরকম কিছু বোঝা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, 20 নাম্বার যেটা ঘটনা ঘটছে বা 20 তারিখে, সেটা হচ্ছে বিক্রয় কমিশন দেওয়া হলো। আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, এই প্রোডাক্টটা আপনি একটা মারফত বা চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেলে প্রোডাক্টটাকে দিয়ে দিয়েছেন। আপনি যেহেতু কারখানা আছে, আপনার তো অনেক চ্যানেল লাগবে বিক্রয় করতে, তো আপনার অনেক ডিস্ট্রিবিউটর চ্যানেল লাগবে। এই কোনো একটা চ্যানেলকে আপনি বললেন যে ঠিক আছে, তোমাকে বিক্রি বাবদ কমিশন হিসেবে 1,000 টাকা দেবো, মানে বিক্রি করে দিতে পারলেন। তো সে বিক্রি করে দিয়েছে। এখন যেহেতু আগে বিক্রি করেছেন, তো বিক্রি যেহেতু সফল হয়েছে, তা বিক্রয় কমিশন হিসেবে এখানে 1,000 টাকা দেওয়া হলো নগদে। এই 20টা ঘটনা এখানে ব্যবসার মধ্যে দেখাইলাম। এখন এবার আসেন কিছু এক্সট্রা বিষয়। একটা বিষয়, এক্সট্রা বিষয় হচ্ছে, এখানে দেখেন, এখানে নোট করে দেয়া আছে। নোট, 1 নম্বরের নোট হচ্ছে অবচয়। অবচয় মানে হলো অবচয়। অবচয়, তাহলে অবচয় 1 নম্বরে হয়েছে দালানের, তারপরে মেশিনের, তারপর আসবাবপত্র। দালান হয়েছে 5%, মেশিন হয়েছে 10%, আসবাবপত্র হয়েছে 20%। তাহলে এদের যে আগের দাম ছিল, সে দামটা এখন কমে গেছে 5%, 10%, 20%। এই যে আপনার টাকাটা মানে অদৃশ্যভাবে কমে গেল। আপনি প্রোডাক্টটা যে বানালেন, এই প্রোডাক্টটা যখন সেল করবেন, এখন আপনি সেল বা সালভেজ ভ্যালু যেটাকে বলে, সালভেজ ভ্যালু, এই সালভেজ ভ্যালুটা কমে যাবে। এখন এটা কত, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি যারা পরবর্তীতে ক্লাসগুলো কন্টিনিউ করবেন আর কি, রেজিস্ট্রেশন করেছেন যারা, তো তাদেরকে আমি দেখাবো যে ডিপ্রিসিয়েশনের ক্যালকুলেশনগুলো এক্সেলে কেমনে করবেন। এখানে যেটা আছে সেটা আমরা তো যেটা কন্টিনিউ করছি এটা তো দেখাচ্ছি। এটা হলো অবচয়। আর এটা হলো যে লোকটাকে আপনি অগ্রিম ভাড়া দিয়েছেন, মানে সে ঢাকা থেকে চিটাগং যাবে, এই জন্য আপনি ভাড়া দিয়েছিলেন 5,000 টাকা। এই 5,000 টাকা এখন করলো কি, সে চিটাগং ঘুরে আসছে। চিটাগং ঘুরে এসে অফিসে এসে বললো 5,000 টাকা হয়নি, 5,200 টাকা লাগছে, 5,200 টাকা লাগছে। এখন হিসাব শাখায় সে জমা দিল। তাহলে 5,000 টাকা তো আপনি তাকে দিয়েছিলেন, এখন অগ্রিম সে 200 টাকা পাবে। এই টাকাটা সে ক্যাশ নিয়ে যাবে, মানে হিসাব শাখা থেকে ক্যাশ টাকাটা নিয়ে যাবে। তাহলে 5,000 টাকা দিয়েছিলেন ব্যাংকে, আর ফিরে এসে এখন বাকি 200 টাকা এখন সে ক্যাশ টাকা নিয়ে যাবে, যেহেতু সে এটা 200 টাকার নিচ থেকে খরচ করছে। ঠিক আছে, এগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, এখন অপু ভাই কি শুনছেন? অপু ভাই, অপু ভাই, জি শুনতেছি। যে আপনার জন্য আপনাকে যে পিডিএফ গুলো দেওয়া আছে, এগুলো কি প্রিন্ট করেছেন? প্রিন্ট করে আপনি এটা এগুলো কি কাট পিস করেছেন বাউচার গুলো? জি হইছে। আচ্ছা, যদি আপনি কাট পিস করে থাকেন, তাহলে এগুলো পর্যায়ক্রমে এখন আপনারা যারা অন্যরা আছেন, আপনারাও একটু প্র্যাকটিস করতে পারেন বাউচার গুলো কিভাবে লিখবেন। তো প্রথম যে লেনদেনটা ছিল, সেটা কিন্তু হচ্ছে একটা মালিকের আহ, মূলধন প্রদান করেছিল। মূলধনটা ছিল 1,00,000 টাকা নগদে। তাহলে এটা অবশ্যই আহ, কি ধরনের হিসাব? এটা হচ্ছে মানে টাকাটা আসছে, তাই না? তো টাকাটা যেহেতু আসছে, তাহলে এটা আমরা রিসিপ্টের বাউচারে লিখবো। বাট আমরা এখন শুরুতে দেখবো হচ্ছে ডেবিট বাউচার, যেটা নাকি আমাদের পেমেন্টের বাউচার। তো পেমেন্টের বাউচার গুলো কোথায় কোথায় হয়েছে দেখেন। প্রথমে আমরা পেমেন্ট করেছিলাম জমি কিনতে। জমি কিনতে 3 নাম্বার ঘটনা, যেটা জমি কিনতে ঘটনাটা করছে যে নগদে 40,000 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা নগদে, যেহেতু ক্যাশ, ক্যাশ মানে নগদ, তো ক্যাশের ঘরে একটা টিকমার্ক দিয়ে এখানে আমরা লিখতে পারি, তারিখ দিয়ে, বাউচার নাম্বার দিয়ে,
টাকার পরিমাণ লিখে এবং হিসাবের খাত কি খাত, এটা জমি হিসাব। এই যে জমি হিসাবটা লেখা হলো, এটা কিন্তু এটা হচ্ছে এই এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি যে বলছি, এই যে হিসাবের খাত কথাটা দেখছেন না, এইটাই কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেম। এই অ্যাকাউন্ট নেমটা এক সময় অ্যাকাউন্ট টাইপে পরিণত হবে। অ্যাকাউন্ট টাইপ কি? অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট, তারপরে হচ্ছে দুই হচ্ছে আমার অ্যাসেট, এক্সপেন্স, তারপরে রেভিনিউ, রেভিনিউ 4 নম্বরে হচ্ছে রেভিনিউ মানে কি? ইনকাম, ইনকাম, রেভিনিউ, লায়াবিলিটিস, আর কি 5 নম্বরে ইকুইটি, ওনার্স ইকুইটি। এখন জমি, এই যে অ্যাকাউন্ট নেমটা, জমির অ্যাকাউন্ট নেম মানে হলো কি? হিসাব খাত। এই হিসাব খাতটা এটা কোথায় যাবে? 1 এ যাবে, 2 এ যাবে, 3 এ যাবে, 4 এ যাবে, না 5 এ যাবে? কেউ বলতে পারবেন? 2 এ যাবে। 2 এ? 2 এ যাবে? যে এটা হচ্ছে একটা অ্যাসেট, তো এটা তো অ্যাসেট হিসেবেই যাবে আর কি। আচ্ছা, এটা তো খরচ হলো, তাহলে এটা কেন অ্যাসেট হলো বলতে পারবেন? এটা তো হলো টাকাটা চলে গেল, 40,000 টাকা খরচ হলো, তাহলে এটা অ্যাসেট হলো কিভাবে? এই কথাটা অনেকেই বিষয়টা একটু ক্লিয়ার না, অনেকে বুঝতে অসুবিধা হয়। আমি একটু বুঝাই বলি। এক্সপেন্স হচ্ছে আপনি প্রোডাক্ট তৈরির সাথে রিলেটেড, সার্ভিসের সাথে প্রোডাক্ট তৈরির সাথে রিলেটেড। যেমন বেতন দিয়েছেন, ঘর ভাড়া দিয়েছেন, বিদ্যুৎ বিল দিয়েছেন, আহ, কাঁচামাল কিনেছেন, তারপরে পার্কিং এর জন্য গাড়ি ভাড়া দিয়েছেন, ট্রান্সপোর্ট খরচ দিয়েছেন, মার্কেটিং ডিস্ট্রিবিউশন চ্যানেলে খরচ দিয়েছেন, মানে বিজ্ঞাপনের জন্য খরচ দিয়েছেন, প্রমোশন আইটেম তৈরি করেছেন, ক্যালেন্ডার বানাইছেন, নানান রকম খরচ করেছেন, যেগুলো আপনার পণ্যটা পণ্যটা তৈরি থেকে বিক্রয়ের সাথে রিলেটেড। পণ্য তৈরি করেছেন, পণ্য বিক্রয় করেছেন, কাস্টমারের সাথে, কাস্টমার হ্যাপিনেসের জন্য যা যা করেছেন সমস্ত কিছু এক্সপেন্স, অর্থাৎ পণ্য বিক্রির সাথে রিলেটেড। আপনার খরচটা পণ্যের বা প্রোডাক্টের সাথে বা সার্ভিসের সাথে জড়িত। বাট যেই খরচটা সরাসরি প্রোডাক্টের সাথে রিলেটেড না, তবে প্রোডাক্ট তৈরির সাথে এই জিনিসটা জড়িত, সেটা হলো অ্যাসেট। যেমন জমি কিনেছেন, এটা তো প্রোডাক্টের সাথে রিলেটেড না, বাট জমির উপরেই তো কারখানাটা তৈরি হলো, তাই না? তাহলে জমিটা একটা ইনভেস্টমেন্ট, এটা কখনো আপনি প্রোডাক্ট হিসেবে সেল করে দিচ্ছেন না। ঠিক আছে, আপনি জমির ব্যবসা করছেন না, বাট আপনি প্রোডাক্টের ব্যবসা করছেন, সো আপনার জমিটা হচ্ছে এখানে অ্যাসেট। আপনি একইভাবে যখন ফ্যাক্টরি বিল্ডিং করবেন, সেটাও অ্যাসেট, কারণ অ্যাসেট এই জন্যই, এই ফ্যাক্টরি বিল্ডিংটার মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেজন্য এগুলো এক্সপেন্স না, এগুলো হচ্ছে অ্যাসেট। আচ্ছা, আমাকে আবার সবাই বলেন যে আমি কি এই কথাটা আপনাদের সবাইকে মানে ক্লিয়ার করতে পারি? আই হোপ আপনারা সবাই এমনিতেই জানেন, অথবা একটু মাঝে মধ্যে তালগোল পাকান। তারপরে ক্লিয়ার করে দিলাম। সবাই কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করুন। একটু রেসপন্স করবেন, বুঝতে পারছেন? নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেলাম? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন?
আচ্ছা, যাই হোক, আপনারা রেসপন্স করলে ভালো। আমি কন্টিনিউ করছি। তাহলে হিসাবের খাত অনুযায়ী আমরা এটা করলাম এবং এটা করলাম। বাউচার আপনার কোম্পানি যেমনি ইচ্ছে তেমনি বানাতে পারে, কথাগুলো একই, বাংলা লিখেন ইংলিশ লিখেন একই। এই মৌলিক বিষয়গুলো থাকলেই হলো। আপনি সেখানে অবশ্যই আপনার সিস্টেম অনুযায়ী আপনার যারা যারা বিল তৈরি করে তাদের প্রস্তুতকারকের একটা সাইন থাকবে, যিনি অনুমোদন করবেন তিনি একটা সাইন দিবেন। তো অনুমোদন যিনি করছেন তিনি সাইন এখানে দিয়ে দিবেন, আর যিনি অডিট করছেন অডিটের লোক এখানে একটা সাইন করবেন। পরে যিনি প্রস্তুত করছেন তিনি এখানে সাইন করে দিবেন। তো তিনটে সাইন এভাবে দিয়ে দিবে। তো প্রস্তুতকারক প্রথমে দিবে, দেন এগুলো যেগুলো অনুমোদন করবে তারাও পর্যায়ক্রমে দিবে। তো প্রথমটা তো বুঝতে পারলেন, প্রথমটা হচ্ছে জমির খরচ হলো। এরপরে আর কোথায় খরচ হলো দেখেন, আমি আবার কিন্তু একটু র্যান্ডমলি যাচ্ছি। প্রথমটা যেহেতু বলছি ভালোভাবে, তাহলে বাকিগুলো একটু র্যান্ডমলি যাচ্ছে। আমরা এখন কোন বাউচারে আছি? খরচের বাউচারে। খরচের বাউচারগুলো আগে লিখছি। আপনারা কিন্তু ঘটনা যেদিন ঘটবে বা অ্যাকাউন্টিং যেদিন ট্রানজেকশন হয় সেদিনের তারিখ অনুযায়ী যেটা রিসিপ্ট সেটা রিসিপ্ট, যেটা পেমেন্ট সেটা পেমেন্ট। এটা কিন্তু পরবর্তীতে লেখার সুযোগ নেই। ঘটনা যেদিন ঘটবে সেদিন ইনস্ট্যান্ট ভাউচার করতে হয়। তো আজকাল যেহেতু সফটওয়্যারে হয়ে গেছে, সফটওয়্যারে এই কাজগুলো হয়। আর যারা ম্যানুয়ালি হার্ড কপি করে তারা তো অবশ্যই এগুলো কন্টিনিউ রেজিস্টার মেনটেন করে। এরপরে দেখেন একটা বিল্ডিং তৈরি করলো, দালান, ওই যে ফ্যাক্টরি। তো ফ্যাক্টরির জন্য যে খরচ হয়েছে, এই খরচটা কিসে হয়েছে? খরচটা হয়েছে অ্যাকচুয়ালি এখানে ব্যাংকে হয়েছে। তো এই ব্যাংকে এবং ক্যাশ, এই কথাগুলো মার্ক করে দিতে হবে, পরবর্তীতে আমরা এটার সুফলটা পাবো। কি বাবদ তৈরি করা হলো এগুলা জাস্ট বোঝার জন্য লেখা। মূল জিনিস হচ্ছে এইটা, মূল জিনিস হচ্ছে এটা। এটাকে কি বলে? অ্যাকাউন্ট নেম বলে। এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম। এই অ্যাকাউন্ট নেমটা ঠিকভাবে লিখবেন। এটা থেকেই কিন্তু পরবর্তী স্টেপগুলো ক্রিয়েট হবে। এটা ভুল করা যাবে না, এইটা একটু ভালো করে লিখতে হবে। তাহলে এভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস কমপ্লিট করছি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম। এভাবে পর্যায়ক্রমে মেশিন কিনেছি, সেটা কিসে? ব্যাংকে। ওকে, ফাইন। তারপরে কিনেছি কি? আসবাবপত্র, সেটা ক্যাশে। তারপর কিনেছি কি? কাঁচামাল কিনেছি, এটা ক্যাশে। এরপর কিনেছি কি? আহ, এরপরে খরচ হয়েছে মজুরি, অর্থাৎ যে শ্রমিকদের, লেবারদের যে মজুরি, লেবারদের যে মজুরি, এই মজুরিটা দিয়েছি ক্যাশে। এখন দেখেন বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে, এটা কিন্তু ক্যাশে। বেতন দেওয়া হয়েছে, বেতন, এটা কিন্তু ব্যাংকে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যত রকমের খরচ এগুলো আমরা এখানে ভাউচারে এন্ট্রি করছি, অর্থাৎ ডেবিট ভাউচারে, ডেবিট ভাউচার বা পেমেন্ট ভাউচার। এরপর হচ্ছে আমাদের বিক্রয় পরিবহন খরচ, এটাকে বলা হয় ক্যারিড আউটওয়ার্ড বা বিক্রয় পরিবহন খরচ। এটা ক্যাশ খরচ হয়েছে, তাই ক্যাশ মার্ক করা আছে। এরপরে হচ্ছে ব্যাংকের ঋণ, এখানে অ্যাকাউন্টটা ভালোভাবে লিখতে হবে। ব্যাংকের ঋণ হিসাব, অর্থাৎ ব্যাংক লোন অ্যাকাউন্ট, ব্যাংক লোন, ব্যাংক লোন অ্যাকাউন্ট। এটা ব্যাংকের সাথে লেনদেন হয়েছে, ব্যাংকের সাথে ঠিক করা আছে 10,000 টাকা, বাউচার নাম্বার দেওয়া থাকবে, তারিখ থাকবে। এগুলো ঠিকঠাকভাবে লিখবেন, কথায় লিখবেন। কথায় লিখলে আপনার এই ভাউচারকে কেউ ফেব্রিকেটেড বা জালিয়াতি করতে পারবে না। কথায় লিখলে সুবিধা হচ্ছে এখানে কেউ শূন্য একটা বাড়াই দিতে পারবে, কিন্তু এখানে তো আর কথাটাকে চেঞ্জ করতে গেলে কাটতে হবে। তো এখানে যা লিখবেন এটা কথায় লিখবেন, এটা আপনার উপকার। তারপরে হচ্ছে ওই যে ভ্রমণ করেছে অগ্রিম, অগ্রিম ভ্রমণ ও যাতায়াত হিসাব, তার মানে এটা ট্রাভেল এক্সপেন্স। এখানে ব্যাংকে হিসাব হয়েছে 5,000 টাকা। এরপরে উত্তোলন করেছে, ব্যাংক থেকে উত্তোলন করেছে, সেখানে উত্তোলন করে আহ,
না, ব্যবসা থেকে উত্তোলন করেছে, ক্যাশ টাকা উত্তোলন করেছে 5,000 টাকা। এটা কিন্তু উত্তোলন, ব্যক্তিগতভাবে মালিক টাকাটা তুলে নিয়েছে, ক্যাশ মানে ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ বাক্স আছে সেখান থেকে সরাসরি 5,000 টাকা নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে বিক্রয় কমিশন, অর্থাৎ যে সেলস কমিশন বা বিক্রয় চ্যানেলকে যে কমিশনটা দেওয়া হয়েছে সেটা ক্যাশে দেওয়া হয়েছে 1,000 টাকা। এরপরে সর্বশেষ যেটা ঘটনা ঘটলো সেটা হলো যে ভ্রমণটা সে করেছে, অগ্রিম ভ্রমণ, এই ভ্রমণের শেষে অ্যাকাউন্ট সেকশনে এসে বিল করেছে 5,200। এই 200 টাকার জন্য ক্যাশ টাকা 200 টাকা তাকে ক্যাশ দেওয়া হয়েছে, 200 টাকা ক্যাশ। এটা নোট হিসেবে থাকবে, 2 নাম্বার নোটে এটা উল্লেখ থাকবে। আর নোটটা 2, তবে কোন ঘটনার সেটা ঘটনাটা লিখতে হবে। এখন দেখি আমরা ক্রেডিট ভাউচার বা টাকাটা আসছে কিভাবে। তো ক্রেডিট ভাউচারটা এখানে প্রথমে থাকলে ভালো হতো, কারণ এই টাকাটা আসছে কিভাবে সেটা একটু ইম্পর্টেন্ট ছিল। মানে শুরুতে আসে টাকা, তারপরে খরচ হয়। তার মানে রিসিভ ভাউচারটা শুরুতে দিলে বেশি ভালো হতো, আর খরচের ভাউচারটা পরে দিলে ভালো হতো। তা আমরা এটা আগে পরে হয়েছে, সমস্যা নেই। ব্যাংকের ঋণ হিসাব, অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়েছিল 1 লাখ টাকা, সেটা ব্যাংক থেকে লেনদেন করেছে, ব্যাংকের সাথে ঠিক করা আছে। এরপরে আহ, মূলধন হিসাব মানে ক্যাপিটাল, এই ক্যাপিটালটা ব্যক্তি নিজে ইনভেস্ট করেছে 1 লাখ টাকা, এটা ইনভেস্ট করেছে ক্যাশ। তারপরে কোম্পানির পক্ষ থেকে সেলস করেছে, সেলস করলে নিশ্চয় টাকা আসে, ঠিক আছে। সেলস করেছে, সেলসের কারণে ইনকাম হয়েছে 90,000 টাকা, সেল করেছে, তাহলে এটা করেছে ক্যাশ। যদি ব্যাংকে হতো, ব্যাংকে এখানে ঠিক করা থাকতো। আচ্ছা, 12 নাম্বার ভাউচারে হচ্ছে এটা বিক্রয় করেছে ক্যাশ, আর 13 নাম্বার ভাউচারে দেখা যাচ্ছে সেখানে বিক্রয় করেছে ব্যাংকে। ঠিক আছে, ঘটনা দুটা, একটা 90,000 টাকা ক্যাশ, আর একটা ব্যাংকে সেল করেছে ব্যাংকের মাধ্যমে 65,000। আর এখানে ব্যাংকের সাথে লেনদেন করেছে, ব্যাংকের ঋণ পরিশোধ করেছে বা ব্যাংকে পরিশোধ করেছে, সেটা হলো 10,000 টাকা, ব্যাংকের ঠিক করা আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংকের ব্যাংকের নগদ উত্তোলন, মানে ব্যাংক থেকে 10,000 টাকা নগদ উত্তোলন করেছে। কেন নেওয়া হলো? নগদ উত্তোলন, ঠিক আছে, ব্যাংক থেকে নগদ উত্তোলন, নগদ উত্তোলন 10,000 টাকা। তো ব্যাংক খাতটা ব্যাংক হিসাব থাকবে, আর পারপাসটা হলো নগদ উত্তোলন। আচ্ছা, তাহলে আয় এবং ব্যয়, অর্থাৎ রিসিভ এবং পেমেন্টের হিসাবটা আমরা দেখলাম। এরপরে দেখব জার্নাল, যেটা বাকিতে বিক্রয় করেছে বা ক্রয় করেছে। এই ঘটনাটা ঘটেছে প্রথমটা 14 নাম্বার বা 14 তারিখে, সেটা হচ্ছে সেখানে বিবিধ দেনাদার হিসাব, আব্দুর রহিম 15,000 টাকা। একটা জিনিস আমাকে আপনারা সবাই একটু শেয়ার করবেন, আপনি বাকিতে কোনো কিছু যদি বিক্রি করেন সেটা কি অ্যাকাউন্ট পেয়েবল না রিসিভেবল? পেয়েবল না রিসিভেবল? অ্যাকাউন্টস রিসিভেবল হবে। অ্যাকাউন্ট রিসিভেবল হবে। আচ্ছা, বাংলাতে বললে রিসিভেবল কে কি পাওনাদার বলে না দেনাদার বলে? দেনাদার। আচ্ছা, দেনাদার কে, ব্যক্তি, কোম্পানি, নাকি ওই যে যার সাথে বিক্রি করেছে সে? যার কাছে এই পণ্যটা আর কি বিক্রি করেছে উনি দেনাদার। আচ্ছা, থ্যাংক ইউ। এই এই বিষয়টা অনেকে বুঝতে পারে না, দেনাদার বলতে সে নিজেকে মনে করে দেনাদার, পাওনাদার বলতে সে নিজেকে বলে পাওনাদার। আসলে ঘটনা যার সাথে ঘটে সে হচ্ছে দেনাদার, সেই হচ্ছে পাওনাদার। মানে ঘটনা হচ্ছে, যদি আপনি বাকিতে পণ্য বিক্রয় করেন সে হবে দেনাদার,
যদি বাকিতে পণ্য ক্রয় করেন সে হবে পাওনাদার। আপনারা সবাই বুঝতে পারলে একটু ইয়েস বলবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডেটর্স ক্রেডিটর্স এই জিনিসটা এখান থেকে ক্রিয়েট করে। হ্যাঁ, এটা এগুলারই অপর নাম ডেটর্স ক্রেডিটর্স এখান থেকেই তৈরি হয়। তো অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবল এই দুটো বিষয় কিন্তু আপনাদের বুঝতে হবে। এই বুঝ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বিবিধ দেনাদার আছে, মানে দেনাদার মানে হচ্ছে একটা ব্যক্তি আপনাকে টাকা দিবে, সে দেনাদার, আপনি পাওনাদার। আর যখন আপনি বাকিতে পণ্য কিনবেন, সে হচ্ছে পাওনাদার, আপনি দেনাদার। সো খাতায় যেটা দেনাদার পাওনাদার লেখা থাকবে অ্যাকচুয়ালি সেটা হলো সেকেন্ড পার্সন, অর্থাৎ যার সাথে লেনদেন করেছেন সে, আপনি নন। দেনাদার থাকলে সে হবে সে টাকা দিবে, পাওনাদার থাকলে হবে কি সে টাকা আপনার থেকে পাবে। এটা একটু মাথায় রাখেন। তো ইংলিশে বললে এটা হবে দেনাদারকে হবে অ্যাকাউন্টস, এটা যেহেতু বাকিতে পণ্য বিক্রয় করেছে তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে এটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে। আব্দুর রহিমের নিকট বিক্রি করেছে 15,000 টাকা, বিক্রয় হিসাব 15,000 টাকা, তাহলে এটা হচ্ছে জার্নাল ভাউচার। ঠিক আছে, জার্নাল ভাউচার। এই ভাউচারটা যারা মেনটেন করে তাদের মানে ব্যবসার সিস্টেম এটা কিন্তু খুব গোছালো থাকে। অর্থাৎ সে টাকা কোথেকে আসছে এটার ভাউচার আলাদা, টাকা কোথায় খরচ হলো এটার ভাউচার আলাদা, বাকিতে যে লেনদেন হয়েছে সেগুলোরও জার্নালে এন্ট্রি করা আছে। তাহলে এটা কোনো মানে অ্যাকাউন্টস অডিট করতে কিন্তু খুবই মানে সহজভাবে করা যায়। এবার আসেন 15 নম্বরে। এখানে পণ্যটা কি করেছে, সে বাকিতে কিনেছে। এখন বলেন বাকিতে যখন সে কিনবে সে হয়ে যাবে তখন যা সেকেন্ড পার্সন হয়ে যাবে পাওনাদার। পাওনাদার মানে দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি এখানে হবে পাওনাদার। তো যার সাথে পণ্যটা আপনি বাকিতে কিনেছেন সে পাওনাদার। এখানে কিনেছেন আর বিবিধ পাওনাদার হিসাব 20,000 টাকা। কার থেকে কিনেছেন সেটা মেনশন করে দিলে খুব ভালো হয়। যেহেতু ক্রয় করেছেন হিসাবের খাত হবে ক্রয় করেছেন, আর যদি বিক্রয় করে থাকেন তাহলে হিসাবের খাত হবে বিক্রয় হিসাব। এবার আসেন যে যত রকমের অবচয় আছে অবচয়গুলো জার্নাল ভাউচারে এন্ট্রি করা থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন, যেহেতু অবচয় জিনিসটা কিন্তু এক ধরনের বাকিতে, মানে এটা খরচ হচ্ছে, আপনার নিজের গায়ে লাগবে না, আপনার ক্যাশ থেকে টাকা যাবে না। আপনি একটা মেশিন কিনেছেন, মেশিনের যে অবচয় হচ্ছে ডিপ্রিসিয়েশন হচ্ছে অবচয়, এই অবচয়তে আপনার ক্যাশ থেকে টাকা যাচ্ছে না, এটা যাচ্ছে ওই মেশিনটা ধীরে ধীরে তার মূল্য হারাচ্ছে, ভ্যালু লস করছে। ঠিক আছে, তো ভ্যালু লস করলে এটা কিন্তু এক ধরনের অদৃশ্য, হ্যাঁ, বাকিতে হচ্ছে। এই যে অদৃশ্য হচ্ছে বা ইনট্যাঞ্জিবল হচ্ছে অবচয়টা, এই অবচয় হিসাবটা কিন্তু জার্নালে হবে, এটা কিন্তু ক্যাশ লেনদেন না। তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আপনি জার্নালটা যে এই ডিপ্রিসিয়েশনটা জার্নালে করবেন। এবং শুরুতে হচ্ছে এখানে মেশিনের ডিপ্রিসিয়েশন আছে, আমরা দেখেছি ফার্নিচার এবং বিল্ডিং তিনটা জিনিসের ডিপ্রিসিয়েশন এখানে মেনশন করা আছে। আপনার প্রতিষ্ঠানে যদি মোটরসাইকেল কিনেন, গাড়ি কিনেন, ওইগুলোরও ডিপ্রিসিয়েশন আসবে। ঠিক আছে, তো সেভাবে করে ওটার হিসাবটা আনবে। এখানে মেশিনে বলছিল যে আপনার 10%, তো 10% 40,000-এর 10% হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা এখানে এই আপনার ডিপ্রিসিয়েশন বা মেশিনের জন্য অবচয় হলো। তো এই অবচয় 4,000 টাকা এখানে জার্নালে এন্ট্রি করতে হবে।
এরপরে আসেন যে দালানের জন্য। দালানের জন্য 5%। তো 5% হচ্ছে 50,000 টাকা দিয়ে ধরেন একটা বিল্ডিং করলে সেটা 5% যদি আপনি অবচয় চিন্তা করেন তাহলে 2,500 টাকা। এই 2,500 টাকা এখানে এন্ট্রি করতে হবে। তাহলে হিসাবের খাতটা বা অ্যাকাউন্টস নেমটা হবে অ্যাকচুয়ালি এখানে আহ, দালানের অবচয়। আর এটা ডেবিটের দিক থেকে, আর ক্রেডিটের দিক থেকে হবে এটা অবচয় সঞ্চিতি, মানে অ্যাকুমুলেশন ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এখানে একটা বিষয় বোঝার বিষয় যে অনেকে ডিপ্রিসিয়েশনের টাকাটা আহ, ভবিষ্যৎ সুবিধার জন্য এই টাকাটা সেভ করে রাখে এবং মেশিন নষ্ট হতে হতে এই টাকা দিয়ে সে আলাদা নতুন করে আরেকটা মেশিন কেনার জন্য সে টাকাটা সেভিংসে তৈরি করে রাখে। ঠিক আছে, একটা মেশিন 50,000 টাকা কিনে দেখা যাচ্ছে 5,000-এ 5 বছরে সে এটাকে অবচয় হিসাব ধরে এটাকে জমাইতে থাকে। পরবর্তীতে মেশিন নষ্ট হয়ে যায়, নতুন আরেকটা মেশিন কেনার টাকাটা ওইদিকে জমা হয়ে যায়। এইভাবে একটা পলিসি ব্যাংকের সাথে করে নিয়ে করতে পারেন আর কি। বিভিন্ন সিস্টেম এটাকে করতে পারেন। লাস্ট কি আছে? লাস্ট হচ্ছে আসবাবপত্র। তো আসবাবপত্র এটা অবচয় আসবাবপত্র হিসাব, এবং তার বিপরীতে এখানে ক্রেডিট হিসেবে আসবাবপত্র সঞ্চিতি, মানে ডিপ্রিসিয়েশন, যেটা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে। এটা কত পার্সেন্ট? 20%। আসবাবপত্র যদি 10,000 টাকা হয় তো এটার 20% হচ্ছে আহ, কত? 2,000 টাকা। শূন্য কি বেশি হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আমরা আসবাবপত্রের হিসাবটাও দেখলাম। তো ফাইনালি আমাদের বাউচার গুলো শেষ হলো। এই বাউচার গুলো থেকে আপনারা আহ, মানে মানে কি করবেন? বাউচার গুলো থেকে ক্যাশ বই এটা এন্ট্রি করবেন। অর্থাৎ এই পাশে ডেবিটের অংশগুলো থাকবে, এই পাশে ক্রেডিটের অংশগুলো থাকবে। ঠিক আছে, ডেবিট মানে হলো যে টাকাগুলো আপনি আচ্ছা, এখানে আমি এটা মুছে দিই। জাস্ট এখানে আহ, যেই জিনিসগুলো আপনার টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে জমেছে, অর্থাৎ আপনার মূলধন করে ইনভেস্ট করেছেন, সে 1,00,000 টাকা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে আসছে, বিক্রয় করেছেন সে টাকাটা আসছে, ব্যাংকে জমা দিয়েছেন সে টাকাটা এখানে কন্ট্রাক্ট হিসেবে আসবে। আর আরেকটা হচ্ছে এদিকে যেগুলো খরচ হয়েছে, আপনি ব্যাংকের মাধ্যমে ছাড়া ক্যাশ যে লেনদেনগুলো করেছেন, ক্যাশ যে টাকাটা খরচ করেছেন সেগুলো এখানে আসবে। যেমন মূলধন হিসাব, এটা ক্যাশ টাকাটা জমা দিয়েছে, বিক্রয় করেছে এটা ক্যাশ, আরেকটা বিক্রয় করেছিল সেটা কিন্তু ব্যাংকে, আরেকটা করেছে সেটা বাকিতে। বাট এখানে ক্যাশ বইতে আসবে শুধুমাত্র যেটা ক্যাশ লেনদেন হয়েছে। ঠিক আছে, এই পাশে মূলধন দিয়েছিল ক্যাশ 1,00,000 টাকা, বিক্রয় করেছে 90,000, এটাও কিন্তু ক্যাশ। যেগুলো ব্যাংকে করেছে বা অন্য কোনো চ্যানেলে করেছে সেটা ক্যাশ বইতে আসবে না। আর এই পাশে যেটা করেছে সেটা হলো যে জমি হিসাব, মানে যেটা জমি কিনেছিল এটা 40,000 টাকা ক্যাশ টাকা দিয়ে। যদি ব্যাংকে দিয়ে কিনতো তাহলে কিন্তু ক্যাশ বইতে আসতো না। ক্যাশ বইতে আসবে শুধুমাত্র ক্যাশ টাকা খরচ করেছে সেগুলো, ক্যাশ টাকা আসছে ক্যাশ টাকা গেছে। এই দুটা জিনিস আছে। তো এটা বাউচারের মধ্যে আমরা অলরেডি ক্যাশ, ব্যাংক এগুলো মেনশন করে দিয়েছি, খুঁজতে অসুবিধা হবে না। এই যে বাউচার নাম্বারগুলো মেনশন করা আছে, এগুলো খুঁজে পাওয়া সহজ। তারপরে আসবাবপত্র খরচ হয়েছে, এটা কিন্তু ক্যাশ টাকা, কাঁচামাল কিনেছে ক্যাশ টাকা। তো আরেকটা কিনেছিল সেটা বাকিতে, এটা এখানে আসবে না। তারপরে মজুরি হিসাব 10,000 টাকা, এটা ক্যাশ টাকা। বিদ্যুৎ বিল দিয়েছে ক্যাশ টাকা। পরিবহন বিক্রয়ের পরিবহন খরচ 20,000 টাকা, এটা ক্যাশ। উত্তোলন হিসাব ব্যাংক থেকে, আহ, উত্তোলন হিসাব এটা ব্যাংক থেকে না, এটা হলো ব্যবসার ক্যাশ বাক্স থেকে। ব্যবসার ক্যাশ বাক্স থেকে যে টাকাটা তুলে নিবে সেটা ক্যাশ টাকা। যদি ব্যাংক থেকে উত্তোলন করে সেটা তাহলে ব্যাংক বুকে যাবে। ঠিক আছে, যেটা ব্যাংক থেকে উত্তোলন হবে সেটা
ব্যাংক বুকে যাবে। তারপরে বিক্রয় কমিশনের জন্য 1000 টাকা ক্যাশ দিয়েছে, ভ্রমণ করতে গিয়ে 200 টাকা অগ্রিম খরচ হয়েছে, এটাও ক্যাশ টাকা তাকে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে ইন টোটাল এখানে যে হিসাবটা আসছে এই পাশে যোগ করলে দেখা যাচ্ছে আমার 2 লাখ টাকা আসছে। ঠিক আছে, 90,000, 10,000, 1 লাখ, 2 লাখ টাকা আসছে এই পাশে। আর এখানে খরচ করলে, খরচ বাবদ যেটা খরচ হয়েছে সেগুলো সাথে কত টাকা যোগ করলে পরে আমার 2 লাখ টাকা হবে, সেই কত টাকাই হলো ক্লোজিং ব্যালেন্স। অর্থাৎ এই সব কিছু খরচ হয়ে গেছে, এই সব কিছু খরচ হয়ে গেছে, এই খরচের টাকাটা এই 2 লাখ টাকা থেকে মাইনাস করলে যা থাকবে সেটাই আমার ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেই কোনো ব্যবসা, একেবারে যেই কোনো ব্যবসা, এখানে মৌলিক বিষয়, মৌলিক কাজ হচ্ছে প্রতিদিন একজন অ্যাকাউন্টেন্ট যে কাজটা করে সেটা হলো এই ক্যাশ বুক, ব্যাংক বুকটাকে সে নিয়মিত আপডেট করে, প্রতিদিন আপডেট করে। এটা যারা আপডেট করে না তারা কিন্তু কোম্পানির অনেক ক্ষতি করে। মালিক পক্ষ যদি ইনস্ট্যান্ট কোনো কিছুর রেজাল্ট শুনতে চায় যে আমার এই মুহূর্তে টাকা কত আছে ক্যাশ, এটা কিন্তু এখান থেকে বলা যাবে। ঠিক আছে, এক্সেল শিটে আপনি যখন ডাটা এন্ট্রি করবেন খুব সহজে এখান থেকে বলতে পারবেন। এরপরে দেখেন যে ব্যাংক বই, তো ব্যাংকে হিসাব কোনগুলো আসবে, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তো এটা ব্যাংক থেকে ঋণ হয়েছে। তারপরে বিক্রয় করেছেন ব্যাংকের মাধ্যমে, সেই টাকাটাও টাকা আসছে ব্যাংকের মাধ্যমে, কত আসছে 1,65,000। আর ব্যাংকের মাধ্যমে খরচ করেছেন, দালান তৈরি করেছেন, সেটা টাকাটা পে করেছেন ব্যাংকে। মেশিন তো কিনেছিলেন, সেটা ব্যাংকের মাধ্যমে কিনেছেন। বেতন দিয়েছেন, সেটা ব্যাংকের মাধ্যমে। ব্যাংক থেকে ঋণ, খরচ যেটা ঋণ পরিশোধ করেছেন ব্যাংকে, তো ব্যাংকে ঋণ পরিশোধ করেছেন, সেটা 10,000 টাকা ব্যাংকে দিয়েছেন। আবার ব্যাংকে আপনি জমা হিসাব, যেটা মানে ক্যাশ টাকা আপনি ক্যাশ বাক্স থেকে তুলে নিয়ে আপনি কোথায় দিলেন, ক্যাশ বাক্স থেকে টাকা তুলে নিয়ে আপনি ব্যাংকে জমা দিয়েছেন, সেটাও আপনি এখানে এন্ট্রি করতে পারেন। তারপরে হবে, এটা কিন্তু এখানে হবে খরচের হিসাব, আর ওই ক্যাশ বাক্সে হবে কন্ট্রা, কন্ট্রা হিসেবে এটা আসবে আর কি। ঠিক আছে, আর অগ্রিম যে খরচটা হয়েছে সেটাও 5,000 টাকা ব্যাংকের মাধ্যমে হয়েছে। আচ্ছা, তাহলে এখানে যে খরচগুলো হলো ব্যাংকের মাধ্যমে, এই খরচগুলো এই ব্যাংকে যে টাকাটা ছিল এই টাকা থেকে মাইনাস করলে পরে যা থাকবে সেটাই হবে এখানে ব্যাংকের ব্যালেন্স। এখন ব্যাংকের ব্যালেন্সের সাথে কখনো যদি আপনি সমন্বয় করেন ব্যাংকের ট্রানজেকশনের সাথে ব্যাংক বই এবং আপনার ব্যাংকের ব্যালেন্স এবং ব্যাংকের ট্রানজেকশন যদি সমন্বয় করেন, যদি মিল না পান, তাহলে এটা সমন্বয় করে নিতে হবে। এই কাজটা করার জন্য কি করতে হয়, এই কাজটা করতে হয় আপনার, এই কাজটা করতে হয় ব্যাংক রিকনসিলিয়েশন, মানে ব্যাংক সমন্বয়, যেটাকে বাংলায় বলে সমন্বয়। বিষয়টা হলো এখানে আসছে 35,000 টাকা, কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেখছেন যে আপনার এখানে 50,000 টাকা আছে। এটা আপনার বই, কিন্তু ব্যাংকের তো একটা বই আছে, তো ব্যাংকের বইতে আপনার থেকে কম বেশ হতে পারে। কখন কম বেশ হতে পারে, এটা বিভিন্ন কারণ হতে পারে। আপনি কোনো ঘটনা আপনি তুলে এখানে কাউকে চেক দিয়েছেন, আপনি এখানে তুলে ফেললেন সে টাকাটা, কিন্তু ওই ব্যক্তি দেখা যাচ্ছে টাকাটা সেই তারিখে তুলে নেয় বা ওই মাসে টাকাটা তুলে নেয়, তাহলে টাকাটা তো ব্যাংকে আছে, তা আপনি এখানে মাইনাস করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে আপনার এখানে মাইনাস হয়েছে, কিন্তু ব্যাংকে কিন্তু টাকাটা মাইনাস হয়নি। লোকটা যতক্ষণে না টাকাটা তুলছে ততক্ষণ তো টাকাটা ব্যাংকে আছে। তো এইভাবে করে একটা গরমিল হয় বা সমন্বয়হীনতার কারণে এটা হয়। তো এই জন্য ব্যাংকের সমন্বয় করতে হয়, ব্যাংকের সাথে ব্যাংক বইয়ের সাথে এটা সমন্বয় করে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়, ব্যাংকের সমন্বয় করতে হয়, মানে চেক করতে হয়, সোজা কথা এটার সাথে ব্যাংকের চেক করতে হয়। আচ্ছা, আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। এরপরে আমরা লেজার বুকটা করব, অনেক বড় হিসাব, অনেক বড় হিসাব, মানে আমাদের এভাবে করে অনেক লম্বা একটা হিসাব করব, তারপরে আমরা এগুলো এক্সেল শিটে দেখব, দেন এখান থেকে অনেক রিপোর্ট তৈরি করবো আর কি।
তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এখানেই আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন।